ফিরে এলাম ক্যালিফোর্নিয়া সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে এই জায়গাটাকে ভালো করে চিনতে আর আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে। ব্যস্ত এয়ারপোর্ট আর ব্যস্ত শহর দেখলেই বোঝা যায়। ক্যালিফোর্নিয়াতে এসে আমরা অন্যান্য যে বড় এয়ারপোর্টগুলো আছে সেগুলোকে চুজ না করে সান ফ্রান্সিসকো চুজ করলাম, কারণ এখান থেকে যে গাড়ি আমরা রেন্টে নেব যাওয়ার জন্য সেই সমস্ত রেট এবং ফ্লাইটের খরচা খুব রিজনেবল পড়েছে কম্পেয়ার টু আদার মেজর এয়ারপোর্টস লাইক লস অ্যাঞ্জেলেস। অনেকটা ভেগাসের মতন। হ্যাঁ। তবে এক্সাইটমেন্টের মাঝখানে একটা জিনিস বলতে ভুলেই গেছি যে ইউএসএর 50টা স্টেটের মধ্যে ক্যালিফোর্নিয়াতে তেলের দাম সব থেকে বেশি। আসলে যেখানে ডিমান্ড বেশি দাম বেশি হতে বাধ্য। এমনি কি আর ক্যালিফোর্নিয়া আমেরিকার সব থেকে জনবহুল রাজ্য? তাই প্রথম পর্বে যেটা বলেছিলাম দ্বিতীয় পর্বেও সেই একই কথা বলবো। ক্যালিফোর্নিয়াতে যেমন একদিকে পয়সা বেশি খরচা হওয়ার দুঃখ কষ্ট বেদনা, ঠিক তেমনই আরেক দিকে এই একই রাজ্যে দৃষ্টান্তকর জায়গা ঘুরে দেখার আনন্দ আশ্চর্য আর উত্তেজনা। এবং এই সব অনুভূতিকে কাজে লাগিয়ে আমরা এবার তৈরি করব আমাদের ক্যালিফোর্নিয়ায় করা প্রথম ভ্রমণ গল্পের উপস্থাপনা। তবে ভ্রমণ মানে শুধু টোটো করে ঘুরে বেড়ানো নয়, আমাদের কাছে ভ্রমণ মানে সিলেবাসের বাইরে পড়াশোনা করা, নতুন কিছু জানার একটা উদ্দেশ্য পাওয়া আর সেটাকে আপনাদের সাথে ভাগ করে নেওয়া। আমাদের এই ক্যালিফোর্নিয়া সিরিজের প্রথম পর্বে আমরা আমেরিকার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত 8 ঘন্টা প্লেন যাত্রা করে এলাম এবং এত বড় দেশের টাইম জোন তফাতের কারণে 3 ঘন্টা ট্রাভেল টাইম থেকে বাঁচাতেও পারলাম। এই সময়টাই এবার আমরা কাজে লাগাবো আমাদের এই লম্বা সিরিজের ডে 1 শেষ করার আগে। এখন আমরা আমাদের ভাড়া গাড়িটা হাতে নিয়ে ডাইরেক্ট হোটেলে চেক ইন না করে একটা জায়গায় আপনাদের নিয়ে যাব। সমুদ্রের পাশ দিয়ে এমন একটি অসাধারণ রাস্তা যেটা না জানি কত হলিউড মুভিজে দেখেছি, এবং সেখানেই আমি প্যাসিফিক ওশানের সাথে প্রথম সাক্ষাৎ করেছি। কিছুক্ষণ আগে ভেবেছিলাম মাঝখান থেকে লুকটাকে কেটে বেরিয়ে যাবো। দেখাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। শুধু এটাই নয়, সিরিজটায় আপনারা সঙ্গে থাকলে এই পৃথিবীর একরকম দৈত্যের সাথেও পরিচয় করাবো। এই নিচে যে স্ট্রাকচারটা করা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি ওই জায়ান্ট শারমানের যে এন্টায়ার যে ট্রাঙ্কটা, ওর যে এরিয়াটা কতটা সেটা বোঝানোর জন্য নিচে এটা করা রয়েছে। শুরু করতে চলেছি আমাদের আবার একটি নতুন ভ্রমণ গল্প, ওয়াকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস ক্যালিফোর্নিয়া সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা তো পূর্ব থেকে পশ্চিম প্লেনে করে আসতেই সময় বেরিয়ে গেল, এমনকি ডে 1 শেষ হওয়ার আগেই প্রথম এপিসোডটাকে শেষ করতে হলো। তাই আজকের এপিসোডে আমরা চেষ্টা করব এই যাত্রার প্রথম দিনটা শেষ করে অ্যাটলিস্ট দ্বিতীয় দিনে গিয়ে পৌঁছাই, যাতে এই সিরিজে আপনাদের মানুষের কিছু অভ্যাসের সাথে সাথে বেশ কিছু প্রাকৃতিক আশ্চর্য দেখাতে পারি। তাই এখন বকে আর বেশি করব না দেরি, সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে গল্পের ড্রাইভিং সিটে এবার আমরা বসি। চলুন শুরু করি। এত বড় এয়ারপোর্ট পুরো ভুল হয়ে যায়। আমরা যে কখন থেকে গোল গোল ঘুরছি। ব্যাপারটা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে ট্রেনে নিয়ে যেখান থেকে রেন্টাল কার নেওয়ার জায়গাটা সেই অবধি যেতে হবে। তো আমরা অন্যদিকে চলে এসেছি, এয়ার ট্রেনটা কোথায় ওপরের দিকে কোথায় একটা বলছে, চলুন দেখছি। এটা ডিপার্চার, দেখ ব্যাকড্রপ, এখানে অটোমেটিক কোনো ইয়ে নেই। আমি অটোমেটিকই করেছিলাম লস অ্যাঞ্জেলেসে, নিজে নিজে এখানে দিল প্রিন্টেড ট্যাগ হবে। আমার তার সময় তো একটা জায়গায় দিতে হলো, ব্যাগটা অটোমেটিক্যালি এরকম একটা মানে র্যাপ হয়ে গেল, তো একটা ট্যাগ দিয়ে র্যাপ হয়ে গেল। আর যে স্টিকারটা বেরোলো সেই স্টিকারটা ওই ব্যাগের ওপরে আমাকে নিজেকেই লাগাতে হলো। ফার্স্ট টাইম, এটাও বলছি 2018 সময়তে। আই ওয়াজ ক্লুলেস বাট সামহাউ ফিগারড ইট আউট। বোর্ডিং পাস নেবার কিওস্ক দেখেছি, আমাদের দেশেও চলে এসছে, কিন্তু এই দেশে আসার পরেও ব্যাকড্রপ অটোমেটিক দেখিনি, এটা প্রথম দেখলাম। সব জায়গায় লেবেলিং ভালো করে দেওয়া, ওই জন্য জিজ্ঞেস করার প্রয়োজন হচ্ছে না আমাদের। নতুন জায়গাতে এসে সব কিছু ফিগার আউট করা একটু ওভারওয়েলমিং লাগে, কিন্তু আমরা 3 বছরে না এই দেশে এসে এই জিনিসটা শিখেছি, হুটোপাটি না করে তাড়াহুড়ো না করে শান্তভাবে যদি একটু সময় নিয়ে ধীরস্থিরভাবে জিনিসপত্রকে একটুখানি দেখা যায় তাহলে ঠিক ফিগার আউট করে নেওয়া যায়। এর কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। তবে সব বলছে, একটা জিনিস তো বলছেই না, ডান দিকে ব্লু লাইন, ডান দিকে একটা জিনিস বলছেই না, এই
আমরা এর থেকে পাতলা জ্যাকেট আনবো করে ভেবেছিলাম, আর নেমেই যা হাওয়া দিচ্ছে, বেরোতেই যে জ্যাকেটটা এনেছি যুগ যুগ জিও, এই জ্যাকেটটা আমার সব থেকে পুরনো জ্যাকেট, কিন্তু এই দেশে সব থেকে কাজের জ্যাকেট। চল, এখানে টিকিট কাটার ব্যাপার নেই তো? তো বলে দিই, দুখানা লাইন দিয়েছে, এটা ব্লু লাইন, এটা রেড লাইন। রেড লাইন যাচ্ছে টার্মিনালের দিকে, আর ব্লু লাইন যাচ্ছে রেন্টাল কার, পার্কিং এইসবের দিকে। কিছুক্ষণ ওয়েট করতেই আমাদের ট্রেনটা দেখতে পেলাম। নাম দিয়েছে এদের এয়ার ট্রেন, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল কানেক্ট করে বলে। উঠে পড়লাম আমাদের গাড়িটা নেবার উদ্দেশ্যে। তবে একটি নতুন জায়গায় ডিরেকশন ঠিকঠাক দেওয়া থাকলেও সব কিছু খুঁজে বার করা সোজা মনে হলেও আমাদের রেন্টাল দোকানটা খুঁজতে একটু বেশি ঘুরতে হয়েছিল। কেন, সেটা দেখতে থাকলে এমনি বুঝতে পারবেন। মুখে চোখে আমাদের ডিটারমিনেশন তো দেখতেই পাচ্ছেন। তবে এটা বলে রাখি, সেই সময় আমাদের যেটা ছিল সেটাকে কনফিডেন্স বলে না, সেটাকে বলে ওভার কনফিডেন্স। সব জায়গায় সিস্টেম একরকম হলেও প্রত্যেক এয়ারপোর্টের কিছু নিজস্ব কায়দা থাকে। আগের বছর লাস ভেগাস এয়ারপোর্টে ব্যাপার স্যাপার বুঝে করে ফেলেছিলাম বলে ভেবেছিলাম এখানেও জলভাত। সেই ওভার কনফিডেন্সে যে কতটা ঘুরলাম সেটার জন্য দেখতে থাকুন। আমরা যেখান থেকে রেন্টাল নিয়েছি তার কাউন্টার এখানে নেই, তার জন্য এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যেতে হবে। তো সেইখানে এখন আমরা এগোচ্ছি। আমরা 3 তলা ধরে নিচে নেমেই চলেছি, এখনো আমাদের রেন্টালটা পাইনি। কিন্তু এটা পুরো রেন্টালের একটা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, হেন কোনো কোম্পানি নেই এখানে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই তো বাসগুলো দাঁড়িয়েছে। এই দেশে যে কোনো সার্ভিস নিলে প্রত্যেকটা কনভিনিয়েন্সের সাথে একটা করে কস্ট থাকে। মানে এই যে আমরা ফক্স রেন্টাল থেকে গাড়িটা নিয়েছি, এটার দামটা সব থেকে কম ছিল। কেন না, এই কনভিনিয়েন্সটা আছে যে তোমাকে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে নেমে একটা শাটেলে করে ওদের সেন্টারে যেতে হবে, সেখান থেকে গাড়িটা নিতে হবে। আর অন্য কোম্পানিগুলোর এদের এখানেই কাউন্টার, এখান থেকে গাড়ি নেওয়া যায়। তো এইটুকু ইনকনভিনিয়েন্স যদি নেওয়া যায় তাহলে একটু সাশ্রয় করা যায়। তো আমরা সেভাবেই সবসময়তে বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ করার চেষ্টা করি সবসময়। তো এখন যাই দেখি কোথা থেকে বাস নিতে হবে। ওই যে আইল্যান্ড। ফাইনালি আমাদের রেন্টাল কোম্পানির শাটেলটা দেখতে পেয়ে দৌড়ে উঠে পড়লাম। প্লেন থেকে নামার পর ট্রেন, বাস প্রত্যেকটি মাধ্যম ব্যবহার করে ফেলেছিলাম, এখনও গাড়ি অবধি পৌঁছাতেই পারিনি। তাই আর বেশি দৌড়াদৌড়ি না করে এবার খালি গাড়িটা হাতে পাওয়ার অপেক্ষা ছিল। হাতে পেতেই ক্যালিফোর্নিয়ার রাস্তায় শুরু হতো আমাদের রাজত্ব। এই যা, আবার পাকামো করছি, ছাড়ুন আমার কথা। এর থেকে ভালো চলুন কোন গাড়িটা ভাগ্যে জুটলো সেটা দেখি। চলো, গাড়ি পেয়ে গেছি 3 দিনের জন্য। এটা আমাদের গাড়ি। এখন জাস্ট চেক করে নেওয়া যে কোথায় কি আছে, কোনো ড্যামেজ আছে কি না, যাতে পরে কোনো ঝামেলা না হয়। আজ অবধি এই ঝামেলায় আমরা কোনোদিন পড়িনি এই দেশে, আশা করি এবারেও পড়বো না। উই হোপ ফর দ্য বেস্ট। ভাগ্যে জুটলো আমাদের ভোক্সওয়াগন জেটা। বুক করার সময় চেয়েছিলাম টয়োটা করোলা, তবে আগের বছরও এই গাড়িটাই পেয়েছিলাম। দারুণ স্মুথ এবং প্রচুর অটো ড্রাইভ ফিচার আছে এর মধ্যে, যাত্রায় সঙ্গে থাকলে এমনি দেখতে পাবেন। তবে রোড ট্রিপ শুরু করার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, গাড়িটার ওপর নিচে আগে পেছনে সব কিছু ভালো করে দেখে নেওয়া। এই সময় তাড়াহুড়ো করে নিয়ে বেরিয়ে গেলে আমাদের দোষ না থাকলেও পরে আর কিছু করার থাকে না। সেফটির জন্য আমাদের ক্যামেরা অন থাকে, তাই আলাদা করে আর ভাবতে হয় না। ভিডিও করার সময় ছোটোখাটো খুঁত থাকলেও আমাদের চোখে ঠিক পড়ে যায়। তবে এই ফক্স রেন্টাল আমাদের বেশ সস্তা পড়লো। গাড়িটা নিতে আমাদের পার ডে খরচা হলো $30 মতন। তেল খরচা আলাদা। ক্যালিফোর্নিয়ায় $4.5 থেকে $5 প্রতি গ্যালন। দেখলাম ফ্লাইট থেকে নামার সময় আনবিলিভেবল। আমরা কি সানগ্লাসগুলো ব্যাগে রাখার জন্য এনেছি? আমি দুখানা সানগ্লাস এনেছি। ড্রাইভিং ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে টু এক্সপ্লোর দ্য কান্ট্রি। কিরকম ভাগ্য আমাদের, সেম গাড়ি পেয়েছিলাম আগের বার যখন ভেগাস থেকে ইয়েলোস্টোন, টেটন 2024-এর সামার সিরিজটা যেটা আপনারা দেখেছেন, এই সেম গাড়ি করেছে, খালি রংটা আলাদা, আদারওয়াইজ ফাংশনালিটি সব এক। তো চালাতেও খুব একটা অসুবিধা নেই, ফাংশনালিটি আমি বসতেই গাড়িটাকে আবার মনে পড়ে গেল। অল ইন অল এখন অব্দি বেশি বলবো তবে
বেশি পাকা, খুব পাকা। আমার পাকামোকে এবার বাদ দিই, অনেক হয়েছে। আপনাদের বরং একটা লম্বা ড্রাইভে নিয়ে যাই। যেতে যেতে আমাদের ক্যালিফোর্নিয়া সিরিজের প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও একটা আইডিয়া পাবেন যে আগামী দিনে আমাদের সঙ্গে আপনারা কি কি দেখতে চলেছেন। কিছুক্ষণ আগে ভেবেছিলাম মাঝখান থেকে লুকটাকে কেটে বেরিয়ে যাবো, দেখাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখন আমরা যে রাস্তার দিকে এগোচ্ছি সেটাকে বলা হয় ওয়ান অফ ক্যালিফোর্নিয়াস মোস্ট সিনিক ড্রাইভ। এমনকি এই রাস্তায় ঢুকতে গেলে $12.5 টোলও কিনতে হয়, এতটাই তার ডিমান্ড। গুগল করেও দেখতে পারেন, এই ড্রাইভটাকে বলে 17 মাইল ড্রাইভ। এবং এ বিখ্যাত কেন সঙ্গে গেলে এমনি বুঝে যাবেন। ওই ড্রাইভটা শেষ করে আমরা আজকের রাতটা একটা হোটেলে গিয়ে উঠব, কিন্তু সেই হোটেল স্যান ফ্রান্সিসকো শহরে নয়। এই ড্রাইভটা করতে গিয়ে আমরা শহরটাকে পেছনে ফেলে চলে এসেছি। তাই আজকের দিনটা শেষ করে আমরা একটি অন্য শহরে হোটেল বুক করেছি। শহরটির নাম ফ্রেসনো। আমাদের উদ্দেশ্য হলো আগে আমরা এই জায়গার কিছু প্রাকৃতিক আশ্চর্য দেখব, তারপর স্যান ফ্রান্সিসকো ফিরবো মানুষের কল্পনাকে সত্যি হতে দেখতে। যেই ন্যাশনাল পার্কগুলো দেখবেন আমাদের সাথে, সেই জায়গাগুলো বিশ্ববিখ্যাত। গেলে আপনারাও জেনে যাবেন কেন। যারা আমাদের চেনেন বা জানেন তারা বুঝবেন যে আমাদের চিরকাল আগে প্রকৃতির জঙ্গল টেনেছে, তারপর আমরা মানুষের জঙ্গলে ফিরেছি। তাই আগের বারের লাস ভেগাসের মতন স্যান ফ্রান্সিসকো শহরকেও পরের জন্য রেখে দিলাম। এখনের জন্য এইটুকুনি ইনফরমেশনই যথেষ্ট। এপিসোডগুলো বেরোতে বেরোতে আপনারা এমনি ডিটেলস জানতে থাকবেন। আপাতত চলুন ক্যালিফোর্নিয়ার মোস্ট সিনিক ড্রাইভে ফিরে যাই, দ্য 17 মাইল লুপ। তবে ঘুরতে ঘুরতে আপনাদের একটি গল্প বলবো, যেটা সত্যি ঘটনার ওপর নির্ধারিত। পুরোটা শুনলে জানবেন এই ক্যালিফোর্নিয়া স্টেটের উৎপত্তি কোথা থেকে, এবং শেষ অবধি সঙ্গে থাকলে আমেরিকার পূর্ব প্রান্তের মতনই পশ্চিম প্রান্তকেও ভালো করে চিনে যাবেন। চলুন তাহলে জায়গাটাকে দেখতে দেখতে চিনে ফেলি ক্যালিফোর্নিয়াকে একদম গোড়া থেকে। ক্যালিফোর্নিয়াতে শহরগুলোর বাইরে বেরোলেই রাস্তার দুপাশে দেখতে পাওয়া যায় হলুদ হলুদ ঘাসগুলো, যেন সোনার মতো ছড়িয়ে আছে চারিদিকে। আপনারা জানেন কি না জানি না, আজকের ক্যালিফোর্নিয়াকে যেই সিলিকন ভ্যালির জন্য আমরা সবাই চিনি, সেই জায়গাটি তৈরির পেছনে কিন্তু ছিল গোল্ড অর্থাৎ সোনার একটা বড় অবদান। যেই ঘটনাটি ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ নামে বিখ্যাত। আজকে ঘুরতে ঘুরতে চলুন আপনাদের ছোট এবং সহজ করে ক্যালিফোর্নিয়ার কিছু গোড়ার দিকের গল্প বলি। এই গল্প শুরু করতে হলে পিছিয়ে যেতে হয় বেশ অনেক বছর আগে। আজ থেকে প্রায় 13,000 বছর আগেও এই জমির ওপরে একাধিক আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল। তারা নিজেদের মতন করে এই গোটা জায়গাটা জুড়ে থাকত। 16th সেঞ্চুরিতে প্রথম একটি স্প্যানিশ জাহাজ প্রশান্ত মহাসাগরের তীরে এই জায়গাটির খোঁজ পায়। তারপর আর কি, যা এই দেশের পূর্ব প্রান্তে হয়েছিল, পশ্চিম প্রান্তেও সে একই ঘটনা ঘটল। ইউরোপিয়ানরা এসে এখানকার স্থানীয় মানুষদের উৎখাত করে জায়গা দখল করল। পূর্ব প্রান্তে ব্রিটিশ তো পশ্চিমে স্প্যানিশ। তাই খেয়াল করে দেখবেন, যেখানে পূর্ব দিকের শহরগুলোর নাম বস্টন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রিচমন্ড ইত্যাদি, যেগুলোতে রয়েছে ইংরেজির প্রভাব, সেখানে এই পশ্চিম প্রান্তের শহরগুলোর নাম স্যান ফ্রান্সিসকো, স্যান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস, স্যান ব্রুনো ইত্যাদি, যেগুলোর উৎপত্তি স্প্যানিশ ভাষা থেকে। সেই কারণেই অনেককে এই রাজ্যে স্প্যানিশে কথা বলতে শুনেছি আমরা। সাল 1776-এ আমেরিকার ব্রিটিশের হাত থেকে স্বাধীন হওয়ার পরও এই পশ্চিম দিকটা ছিল স্প্যানিশদের অধীনেই। 1821 সালে ক্যালিফোর্নিয়া স্প্যানিশদের থেকে স্বাধীন হয়ে মেক্সিকোর পার্ট হয়, যা আমেরিকা কয়েক বছর পরেই মেক্সিকোদের থেকে ছিনিয়ে নেয়। 1848 সালে ক্যালিফোর্নিয়া আমেরিকার অধীনে আসে এবং সেই একই বছর এই চত্বরে আবিষ্কার হয় সোনার খনি, যা ভবিষ্যতে এই রাজ্যের বিপুল অগ্রগতির কারণ হয়ে দাঁড়ায়। সারা বিশ্ব থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ এই সোনার ভবিষ্যৎ গড়ার টানে এই রাজ্যে এসে বসতি স্থাপন করে। সেই 3 লক্ষ ইমিগ্রেন্টসদের মধ্যে মূলত ছিল ইউরোপ, সাউথ আমেরিকা ও চায়না থেকে আসা মানুষেরা, যা তীব্রভাবে ক্যালিফোর্নিয়ার রূপ পাল্টে দেয়। প্রাণী জগতের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো অভিপ্রয়াণ বা মাইগ্রেশন। মানব সভ্যতাতেও এর নজির পাওয়া যায় বারংবার। শুধু সময়ের সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, অভিপ্রায় একই রয়ে যায়।
এই মাস মাইগ্রেশনকেই নাম দেওয়া হয়েছিল ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ। গোল্ড রাশের সময় প্রায় 3,40,000 কিলো সোনা বের করা হয়েছিল, যার আজকের দিনের দাম প্রায় $75 বিলিয়ন। মাত্র 2 বছরের মধ্যে 1850 সালে ক্যালিফোর্নিয়াকে একটি পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়। জন্ম নেয় স্যান ফ্রান্সিসকোর মতন বড় শহর, যা আজ বিশ্বের অতি উন্নত শহরের মধ্যে একটি অন্যতম। কি মোটু? I have no words to say. মসে ওই দেখ মেঘের তলা থেকে রে গুলো নামছে। হ্যাঁ, চ দেখাই সবাইকে। আশা করি এই 17 মাইল ড্রাইভ আমাদের মতনই আপনাদেরও ভালো লেগেছে। কিন্তু ঘটনাগুলো সেটা শুনে কি বুঝলেন? আজকে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গার গল্প বললাম আপনাদের, যেটার ওপর অধিকার কারুর ছিল, তাকে দখল করলো অন্য কেউ, তাদেরকে তাড়ালো অন্য কেউ, এবং পরে গিয়ে এই একই জায়গা ছিনিয়ে নিল অন্য কেউ। কি অদ্ভুত ব্যাপার ভাবুন। তবে এর থেকেও বেশি অদ্ভুত কি জানেন? এই যুদ্ধ আগেও হয়ে এসেছে, এখনও হচ্ছে, এবং পরে গিয়েও সেই একই যুদ্ধ আবার ফিরবে, একটি অন্য প্রজন্মর হাত ধরে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। এতে লাভ কার হচ্ছে? এই আর কঠিন কি, যে অস্ত্র তৈরি করছে? কিন্তু এই বেঁচে থাকার লড়াইতে ভুগবে একমাত্র সাধারণ মানুষ। ভিসার লড়াইতে ভুগবে মেরিট আর ট্যালেন্ট। আর দেশের বর্ডারগুলোতে কে ভুগছে? আমাদেরই সৈন্যরা। যখন আমরা নিজেদেরই ভুল থেকে শিখি না, তাই থাক এই কথা, এই উদাহরণও হয়তো কারোর কাজে লাগবে না। আমরা বরং আবার আমাদের এই ভ্রমণ গল্পে ফিরি। যাক, বেরোই করে বেরোনোই হচ্ছিল না এই ড্রাইভটা থেকে। সেটা করতে করতে এখন প্রায় 8:45 বাজে। এখনো আমাদের 3 ঘন্টা রাস্তা বাকি রয়েছে। আমাদের যেতে যেতে হয়তো অনেকটাই রাত হবে, 10:30 বেজে যাবে। আর যেটা বললাম যে টাইম জোনটা ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য এখানে হয়তো এখন 8:30 বাজে, কিন্তু অ্যাকচুয়ালি রিচমন্ডের সময় অনুযায়ী এখন প্রায় 12টার কাছাকাছি সময়। তো ওই আর কি, ওই টাইম ল্যাগের একটা ব্যাপার চলছে, তার মধ্যে রাতে সেরকম ঘুম হয়নি, তো খুব টায়ার্ডও আছি আমরা। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি এইখানেই আমরা শেষ করব। আর কিছু সেরকম আজকে বাকি নেই। এবার সোজা হোটেল যাব। আর যাওয়ার আগে যদি ওয়ালমার্টে ঢুকতে পারি, 2টো জিনিস কেনার আছে, 2-3টে জিনিস, সেগুলোকে কিনে ঢুকতে পারি। পূর্ব থেকে পশ্চিম আসতে গিয়ে আমরা লাভ করেছি 3 ঘন্টার, কিন্তু এই দিনটা শেষ করতে গিয়ে আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছিল। তাই আমার গাড়ি চালাতে গিয়ে ঘুম পেয়ে যাচ্ছিল বারবার। আমরা বকে বকে একে অপরকে জাগিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু হোটেল অব্দি ডিস্টেন্স কম ছিল না। অবশেষে কোনো মতে চোখটাকে জোর করে খুলে রেখে পৌঁছালাম আমরা শহর ফ্রেসনোতে। সেই সময় ক্যামেরা অন রাখাটাও মুশকিল হচ্ছিল, কথা বলা তো ছেড়েই দিন। আমাদের চোখে মুখেও সেই টায়ার্ডনেস হয়তো আপনারা দেখতে পাবেন। ফাইনালি হোটেল পৌঁছালাম। আমি চোখ খোলাই রাখতে পারছি না, আমি কখন না, আজকের দিনটা আমাদের একটু হেক্টিক হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারিনি আজকে 17 মাইল লুপটা করতে গিয়ে 70টাকে 14 করে ফেলছি। 17 মাইল লুপটা করতে গিয়ে আমাদের এত বড় জার্নি সব কিছু করে এটা উচিত হয়নি। আসলে আজকে ডিরেক্ট হোটেলে এসে রেস্ট নেওয়া উচিত ছিল। ঠিক আছে, যেটা হয়েছে হয়ে গেছে, দেখা হয়ে গেছে, আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি। এখন আমরা হোটেলে ঢুকবো। আমাদের এটা হোটেল রামাদা, দেখা যাচ্ছে বোধহয়। হোটেলের রুম টুম কালকে দেখাবো। আজকে আর এখন গিয়ে শুধু ঘুমোবো। আজকে না, কোনো এনার্জি নেই, জাস্ট বিছানায় পড়বো। রাতের যে খাবার নিয়েছে সেটা খাওয়ারও না আছে, শক্তি না আছে, ইচ্ছে। এইসব গল্প খেয়ে পরের এপিসোডে করবো। হ্যাঁ, আজকের জন্য এতটাই থাকুক। আবার দেখা হবে পরের গল্পে। খুব শিগগিরই ফিরছি। গুড বাই। আমাদের এই সিরিজের ডে 1 এখানেই শেষ হলো। ডে 2তে নিয়ে যাব আপনাদের একটি জঙ্গলে, যেমনটা গল্পের আগেই বলেছিলাম, দৈত্যদের জঙ্গল, আর জায়ান্ট ফরেস্ট। সেখানে আপনাদের পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে বিস্তারে বেশ কিছু নতুন জিনিস আলোচনা করব, যা আমরা ওইখান থেকে শিখেছি। ফিরবো খুব শিগগিরই পরের পর্বটা নিয়ে। আজকের গল্প যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন গল্পের কোন অংশটি আপনাদের ভালো লাগবে।
সেই কমেন্টগুলো আমাদের আরও ভালো করে গল্প সাজাতে সাহায্য করে। আপনাদের সাথে দেখা হবে আবার পরের পর্বে। ফিরবো আমরা এই সিরিজের দ্বিতীয় দিন নিয়ে খুব শিগগিরই। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।